আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস টিভির আয়োজনে জুলাই বিপ্লবের স্মৃতিকে ধারণ করে বিশেষ অনুষ্ঠান ৩৬ জুলাই রিকল অনুষ্ঠানটি দেখবার জন্য। আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব জুলাইয়ের অভিজ্ঞতা, জুলাইয়ের আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তি ছিল সেই বিষয়গুলি, এবং থাকবে জুলাইকে অর্থবহ করবার জন্য এই প্রজন্ম কী করতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের দুইজন গর্বিত গ্রাজুয়েটকে। আমাদের সাথে আছেন যিনি জুলাই আন্দোলনে কাভার করতে গিয়ে আহত হয়েছিলেন, পুলিশের হামলার শিকার হয়েছিলেন, এসকে সুলাইমান কবির, এবং সাথে আছেন জুবায়ের আহমেদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস টিভির আজকের এই আয়োজনে। কেমন আছেন আপনারা? জি ভালো। প্রথমে আমরা জানতে চাইব এসকে সুলাইমান কবিরের কাছে, আসলে সেই দিনগুলিতে আসলে অনেকটা বলা যায় যে একটা বিভীষিকাময় একটা সময় আমরা পার করেছি জুলাইয়ের সেই সময়টাতে। আসলে তো আপনার এক্সপিরিয়েন্সটা আসলে প্রথমে জানতে চাইব যে কেমন ছিল দিনগুলি, বা আপনারা তো বিভিন্ন সময় কাভার করেছেন, অনেক দৃশ্য আপনাদেরকে দেখতে হয়েছে, অনেক কিছুর মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে, তো কিছু এক্সপিরিয়েন্স আগে জানতে চাচ্ছি। শুরুতে যদি ১৬ জুলাই থেকে শুরু করি, এর আগেও আন্দোলন হয়েছিল বা চলছিল, কিন্তু ১৬ জুলাই থেকে একটা অন্য মাত্রা পায়, যেহেতু সেদিন রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে শহীদ ওসিম তারা জীবন বিলিয়ে দেন দেশের জন্য। এরপরেই যে আন্দোলনের একটা মাত্রা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে আন্দোলন প্রতিহত করার একটা প্রচেষ্টা বা অধিক শক্তি প্রয়োগের যে টেন্ডেন্সি সেদিন থেকেই শুরু হয়েছিল। তো আমি ১৭ তারিখের ঘটনায় যদি আসি, ১৬ তারিখ থেকে, যেহেতু ওই দিন দেশব্যাপী ৬ জন মারা যান, এর প্রেক্ষিতে ১৭ জুলাই যে গায়বানা জানাজার আয়োজন করা হয়েছিল এবং একই দিনে কিন্তু সকল প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা করা হয়। তো ওদিন সকাল থেকে আমি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থান করছিলাম, দেখছিলাম নারী শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থী ব্যাগ গুছিয়ে বাড়ি যাচ্ছিলেন এবং তাদের যে বাড়ি যেতে না চাওয়ার একটা আকুতি, যে না আমরা বাধ্য হয়ে বাড়িতে যাচ্ছি। পরবর্তীতে আক্তার, যে এনসিপির আক্তার হোসেন, এখন এমপি হয়েছেন, নিশ্চয়ই ওই ভিডিওটা সবাই দেখেছে। টিএসসিতে তার সঙ্গে যে একটা ক্লাস পুলিশের টানা হ্যাচটার যে ঘটনাটা, এর পরবর্তীতে যখন ওখানেও কিন্তু সাংবাদিকদের উপর এক ধরনের আক্রমণ, পুলিশের ইচ্ছাকৃত আক্রমণ, এটা সবাই দেখেছে পুলিশ। জি, এরপরেই বিকেলে যখন গায়বানা জানাজা আয়োজনের সময় ঘনিয়ে আসলো, ওই সময় কিন্তু পুলিশ প্রশাসন কিংবা ছাত্রলীগের যারা ছিল, সরকার দলীয় যে নেতাকর্মীরা ছিল, তারাও ভাবছিল হয়তো বা গায়বানা জানাজা না হওয়ার একটা সম্ভাবনা, যেহেতু তখনও থমথমে একটা আবহ, কাউকে দেখা যাচ্ছে না আশেপাশে। কিন্তু যত সময় গড়াতে লাগলো ততই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে থাকলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকা থেকেও কিন্তু শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছিল এবং ঠিক গায়বানা জানাজা পরে বা শুরু হওয়ার ওই সময়টাতে যে একটা ন্যাক্কারজনক আক্রমণ আমরা দেখেছি, বিশেষ করে সরকার দলীয় নেতাকর্মীরা এবং পুলিশ প্রশাসন নারী শিক্ষার্থীদের কিভাবে পিটিয়েছে, আমরা সেটা দেখেছি কিন্তু যে বিভীষিকাময় দিনগুলো। ওই সময় কিন্তু গণমাধ্যম কর্মীরা একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন, ভাইরাল হয়েছিল, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতেছিল। কারণ এগুলো আসলে দেখা যায় না আপনি যদি বিবেকবান মানুষ হন। তো এর মধ্যেও দায়িত্ব তো আমাদের পালন করতেই হয়েছে। তো সেই অ্যাসাইনমেন্ট কাভার করতে যেও আপনি দেখেছেন অনেক সাংবাদিক আহত হয়েছে, সেখানে আমিও ছিলাম। দিনগুলো সহজ ছিল না আসলে। এই যে বিপ্লব ৩৬ জুলাই, এটা এরকম নিপীড়ন, এই প্রতিবাদ, এর ভিতর দিয়ে আমাদের এসেছে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এটাকে ওন করেছে এবং তারা যে যার জায়গা থেকে তারা আসলে বলা যায় যে হৃদয়ে ধারণ করেছিল এই বিষয়টিকে। এবার আমরা জানতে চাইবো যে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল জুবায়ের আহমেদের কাছে। উনি আছেন কালের কণ্ঠে, মানারাতের সাবেক শিক্ষার্থী। ধন্যবাদ। আমি মাঠে থেকে যে জায়গাটা দেখেছি যে আসলে ঘটনাটা কী ঘটেছে, জুলাই শুরুর দিকে তো আসলে ওই অর্থে হচ্ছিল টুকটাক, যেমন আগেরগত শিক্ষার্থীরা ছিল, টিএসসিও ছিল, তো জনগণের মনে ধারণা ছিল যে টিপিক্যাল একটা যেটা হয় আর কি, বিগত ২-৩ বছর ধরে সরকারি রাজনৈতিক দলগুলো, তো এও ভাবছে হয়তো। কিন্তু এটা যে ধীরে ধীরে বড় হচ্ছে, এই জিনিসটা আসলে আমি সত্য কথা বলতে গণমাধ্যমও কতটুকু ধারণ করতে পারছে বা বুঝতে পারছে গুরুত্বটা, যে কারণ তারাও তাদের দেখবেন নিউজগুলোতে ছোট ছোট মানে কম্পাইল করে দেওয়া, হ্যাঁ এখানে হয়েছে, মানে ভোগান্তি টাইপ এক ধরনের নিউজ হইতো যে হ্যাঁ শিক্ষার্থীরা বসে ভোগান্তি হচ্ছে। কিন্তু এটা যে আসলে শিক্ষার্থীদের একটা মানে ক্ষোভ, রাগ এবং যে দীর্ঘদিনের বঞ্চনা, এই জিনিসটা আসলে প্রথম দিকে কেউ ধরতে পারে না আমার কাছে, এটা আমার ব্যক্তিগতভাবে মত।
তারপরে যখন দেখলাম যে আবু সাইদ মারা যাওয়ার পর বিষয়টা শিক্ষার্থীদের বেশি আলোড়িত করলো। তো 17 তারিখে, বিশেষ করে 18 তারিখের ঘটনা যদি আমি বলি, আইন শৃঙ্খলা বিজেপি দিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ভরা, তাও আবার যে পুলিশ দেখতাম যে যারা নিয়োগ, তারও প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেন এই গলি টলি চিনতে সহজ হয়। তো তাদের চিন্তা ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে নিয়ন্ত্রণটাকে রাখার চেষ্টা করবো, কিন্তু তারা বুঝতে পারে নাই প্রজন্ম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, প্রজন্ম প্রাইভেটে আছে, প্রজন্ম ঘরে আছে, কাজে আছে। তো এই মতো অবস্থায় প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা বাড্ডাতে বেড়ে আসলো। তখন আপনার ভিডিওতে দেখেছেন যে আসলে আইন শৃঙ্খলা মানে বাহিনী কি অবস্থা, ছাদে উপর হাত জোর করতে হচ্ছিল। মানে সরকারও বিষয়টা বুঝে উঠতে পারে না যে ক্ষোভটা কত বড় ছিল। তার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে যতটুকু সম্ভব হয়েছে, কিন্তু আগুনটা হয়ে গেছে প্রাইভেট ইউনিভার্সিটি। আসলে চিন্তা করেছিল যে এটা আরো 5টা আন্দোলন যেরকম, হ্যাঁ, ওইভাবে নিয়ন্ত্রণ করবে। এটা যে আসলে 15-16 বছরের যে একটা জমানো ক্ষোভ একবারে আগ্নেয়গিরি লাভার মতো উদ্গীরণ হচ্ছে, এটা আসলে গভর্নমেন্ট তখন বুঝতে পারে নাই। আমরা আসলে এই যে ক্ষোভের জায়গা বা অনেক ক্ষোভ তাদের ছিল, ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষের, তো আসলে প্রত্যাশাটা আসলে মানুষের কতটুকু ছিল বা প্রত্যাশার পারকটা কতটুকু ছিল, এটা আমি সোলাইমান কবির আপনার কাছে জানতে চাইবো যে মানুষের প্রত্যাশাটা আসলে কি ছিল এই ইয়েটা, বা আমরা কতটুকু পেলাম প্রত্যাশা অনুযায়ী, আমাদের প্রাপ্তিটা কতটুকু হলো। প্রাপ্তির জায়গা যদি বলতে চাই, প্রাপ্তি অনেক। এই যে আমরা বসে আলোচনা করছি মুক্ত মনে, এটাও একটা প্রাপ্তি জুলাইয়ের। এই যে শাওনরা নির্দ্বিধায় ফেসবুকে স্ট্যাটাস দেয়, এটাও একটা প্রাপ্তি জুলাইয়ের। আপনি যদি 24-এর 5 আগস্টের আগে এরকম ফেসবুক স্ট্যাটাসের চিন্তা করতেন, কখনো আমরা চিন্তাও করতাম না আমরা এরকম সমালোচনা করে কিছু পোস্ট দিব। তো সরকার দলীয় যারা ছিল তৎকালীন, তারা বিভিন্নভাবে জুলাইকে ব্যাখ্যা করার চেষ্টা করবে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে, কিন্তু আমাদের প্রাপ্তির জায়গা অনেক। আপনি যদি হয়তো বা অনেক কিছু আমরা পাইনি, আমরা যেরকম চেয়েছিলাম সেরকম পাইনি, সেরকমটা হয়নি, কিন্তু এই যে সরকার ব্যবস্থার পরিবর্তন হলো, মানুষ এখন মুখ খুলে কথা বলতে পারে। এখনো কিন্তু দেখছেন বিএনপি সরকারের অনেক সমালোচনা কিন্তু আমরা করছি, তো এটাও আমাদের প্রাপ্তি, করতে পারা যাচ্ছে, এটা একটা বড় প্রাপ্তি। অনেক সংস্কারের অনেক জায়গায় তৈরি হয়েছে, বিশেষ করে জিয়াউল হাসানের মতো কুখ্যাত খুনিদের বিচার হচ্ছে, তাদেরকে আদালতে দেখতে পারাটাও একটা প্রাপ্তি আমাদের জন্য, তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করতে পেরেছি। তো প্রাপ্তির আরো অনেক জায়গা ছিল আমরা পাইনি। আসলে প্রত্যাশাটা তো অনেক বেশি ছিল ছাত্রদের, সেই তুলনায় প্রাপ্তিটাও আমাদের অনেক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মানে খুব মোটা দাগে যে রাজনৈতিক সংস্কৃতির যে একটা পরিবর্তন, যেটা শিক্ষার্থীরা প্রত্যাশা করেছিল, ছাত্র জনতা প্রত্যাশা করেছিল, সেই জায়গায় কতটুকু পরিবর্তন এসেছে বা আসার সম্ভাবনা আমরা দেখছি। আমরা আমাদের প্রাক্তন শিক্ষার্থী জুবাইরের কাছে একটু জানতে চাই। আসলে রাজনৈতিক সংস্কারের জায়গাতে অবশ্যই দৃশ্যমান অনেক পরিবর্তন আসছে, এটা আসলে বলতে হবে, কিন্তু যে কাঠামোগত পরিবর্তন যেটা, সেটা আসলে ওই অর্থে মানুষ পরিবর্তন দেখতেছে না, এটা একটা সংকট। তবে চলছে, আলোচনা চলতেছে, পক্ষে বিপক্ষে কথা বলতেছে, হ্যাঁ, ইভেন সংস্কার কেন্দ্রিকই আলোচনা চলতেছে, এর বাইরে আসলে ওই অর্থে মানে চেতনা ভিত্তিক আলাপ বা যেটা দিয়ে বিজি রাখা, হ্যাঁ, সংস্কার বা রাষ্ট্র কাঠামো থেকে জনগণকে বিচ্যুত করা, ওই ধরনের আলোচনা আমি দেখতেছি না। এটা একটা রাজনৈতিক পরিবর্তন, এটা আমি আশাবাদী যে হয়তো আগামীতে ভালো কিছু হবে। হ্যাঁ, আসলে ছাত্র জনতার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গা থেকে দেখা যাচ্ছে যে একটা প্রজন্ম কিন্তু তৈরি হয়েছে যারা হলো যে ক্ষমতাকে প্রশ্ন করতে পারে। এই যে ক্ষমতাকে প্রশ্ন করতে পারার যে একটা প্রজন্ম, এটাও কিন্তু জুলাইয়ের একটা বড় ধরনের প্রাপ্তি আমি বলবো। তো সেই জায়গা থেকে আমরা আসলে এই জুলাই কেন্দ্রিক বা জুলাই থেকে জুলাইটাকে অর্থবহ করবার জন্য আমরা কি করতে পারি, হ্যাঁ, এই বিষয়ে একটু জানতে চাইবো সোলাইমান কবিরের কাছে। দেখুন, জুলাইকে ধারণ করার জন্য বা অর্থবহ করার জন্য একটি প্রজন্ম তো তৈরি হয়েছে, আপনি যেটা বলেছেন, যে এই প্রজন্ম আস্তে আস্তে দেশের বিভিন্ন জায়গায় যে বসবে, তাদের যে চেতনার যে জায়গাটা, সেই জায়গাতে তারা ঠিক আছে। আরেকটা জায়গা যদি দেখি, যে জুলাইকে ধারণ করে একটি রাজনৈতিক দলও আমাদের দেশে তৈরি হয়েছে, যেটা সম্মুখ সারিতে জুলাইতে যারা ছিল তারাই দায়িত্বে এসেছে, তো তাদের ওই জায়গাটাও কিন্তু আছে যে জুলাইকে ধারণ করা, জুলাইকে বাঁচিয়ে রাখা, জুলাইকে নিয়েই রাজনীতি করা, তাদের রাজনীতিটাই তো জুলাইকে ধারণ করে। তো সেই জায়গাটাও রাজনৈতিক দলটিও
দেখেন ইতিমধ্যে কিন্তু তৃতীয় পজিশনে এসে গেছে আমরা বলতে পারি। তো হয়তোবা আরও সময়ের সঙ্গে সঙ্গে তারা এগিয়ে আসবে, তারাও হয়তো একটা সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, আমরা সেই প্রত্যাশাও করতে পারি। এবং ভাই যেটি বললেন যে এই যে বিভিন্ন চেতনা বিক্রি করার একটা প্রবণতা আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে কিন্তু আমরা বের হয়ে এসেছি। এখন কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, বিরোধী দল সরকার দল মিলে একটা ডিবেটের মাধ্যমে যেটা আমাদের জন্য ভালো হয়। সংসদেও কিন্তু আমরা দেখেছি সংসদের প্রাণটা ফিরে এসেছে। সে আগের মতো একপাক্ষিক আলোচনা, সরকারের প্রশংসা করে ভাসিয়ে দেয়া, গানের মঞ্চ বানিয়ে ফেলা, সেগুলো কিন্তু আমরা এখন আর দেখি না। এখন মানুষ সংসদটাকে উপভোগ করছে। মানে আমরা অনেকদিন পর কিন্তু আসলে সত্যিকার অর্থেই এখন সংসদটা দেখি আর কি, অন্তত পক্ষে যে কি আলোচনা হচ্ছে সরকারি দল বিরোধী দল। হ্যাঁ, এটা একটা প্রাপ্তিকে তো অর্থবহ করবার জন্য প্রত্যেকটা সেক্টর ভিত্তিক যদি আমরা চিন্তা করি, এখানে মোটা দাগে অনেকগুলো বিষয় আছে, যেমন দুর্নীতি দমনের বিষয় আছে, শিক্ষাক্ষেত্রে যে বড় ধরনের একটা পরিবর্তন আনা দরকার, সেই বিষয়গুলো আছে। এই বিষয়গুলো নিয়ে একটু আমি জুবারের কাছে জানতে চাইবো যে কি ধরনের মানে পরিবর্তন আসা উচিত বলে আপনি মনে করেন? আসলে প্রথমত আমি বলবো যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে মানে আমূল পরিবর্তন আনা উচিত। কারণ এই বিষয়গুলো বোঝার জন্য, ধারণ করার জন্য ওই শিক্ষাগত যোগ্যতা বা ওই শিক্ষাটা দরকার আমাদের তরুণ প্রজন্মের জন্য। তো ওই আধুনিকায়ন করতে হবে শিক্ষাটা। দ্বিতীয়ত হলো গিয়ে সামাজিক যে আন্দোলন বলবো, আমি সামাজিক আন্দোলন বলবো, সেটা হলো গিয়া শিক্ষার্থীদের মাঝে বা তরুণদের মাঝে বই পড়ার একটা প্রতিযোগিতা বা উৎসাহ তৈরি করা নিয়মিত, তারপর সাংস্কৃতিক চর্চা করা, এগুলো আসলে এগুলোতেই টিকে থাকবে মূলত। এখন আর ওই মাঠের রাজনীতি করে এই হই হুল্লা পেশি শক্তির যে ওইটা, কারণ সবাইকে আনা যাবে না, আবার সত্যি জুলে হবে না। হ্যাঁ, এখন এই জন্য যারা ফ্যাসিবাদী শক্তি বা অপশক্তিকে এটা রুখে দেওয়ার জন্য আমাদের ওই শিক্ষিত ব্যবস্থা, মানে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, সাংস্কৃতিক বিপ্লবটা গড়ে তুলতে হবে। দুর্নীতি দমনের ক্ষেত্রে কি বলবেন যে এটা আসলে জুলাইয়ের কিন্তু একটা বড় একটা প্রত্যাশা ছিল, প্রত্যাশার জায়গা এটা, যে বাংলাদেশ থেকে দুর্নীতিকে সমূল উৎপাটন করা। সেক্ষেত্রে আসলে কি মানে মোটা দাগে যদি বলি তাহলে করণীয় কি হতে পারে? করণীয়র আগে একটু বলে নিই যে বিগত সরকার পুরো সেট আপটা এমনভাবে করে গেছিল, যারা দুর্নীতি দমন কমিশন চালায় তারাই সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল, এটা নিশ্চয় জানেন। তো নতুন দায়িত্বে যারা এসেছেন তারা চেষ্টা করছেন, এখনও দেখছেন যে একের পর এক কিন্তু বিগত সরকারের আমলে যারা দুর্নীতি করেছে বা তাদের কিন্তু একের পর এক মামলা হচ্ছে। তা আমাদের সাংবিধানিক যে ইয়াগুলো ছিল, যে 5-6টা প্রতিষ্ঠান ছিল আমাদের, যেটা ঐকমত্য কমিশনের প্রধান আলোচনার বিষয় ছিল, সেই জায়গাটাতে আমরা খুবই হতাশ হয়েছি সত্য কথা বলতে। দীর্ঘ একটা আলোচনার পরে যে সংস্কারের প্রস্তাবগুলো আসলো, বিএনপি সরকার এসেই সেইগুলোকে বাতিল করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখেছি। তো বলবো না যে অনেক ভালো কাজ করতেছে, কিন্তু এই প্রতিষ্ঠানটার দায়িত্বে যারা আসবেন তাদেরকে একদম ফ্রেশ থাকতে হবে, এবং তারা যে জনগণের দায়বদ্ধতা, জুলাইয়ের যে দায়বদ্ধতা চেতনা, এটাকে ধারণ করে তারা কাজগুলো করবেন, এই একটা প্রত্যাশার জায়গা। সত্যিকার অর্থে দেশটা তো একটা ভালনারেবল অবস্থায় এখন আছে, এটাকে মানে একটা স্থিতিশীল অবস্থায় নেওয়ার জন্য কিছুদিন তো সময় হয়তো আমরা দিতেই পারি। আমি আর একটু ভিন্ন একটা ইয়েতে যেতে চাই, সেটি হচ্ছে যে আপনি যেহেতু আছেন কালের কণ্ঠে, আপনি আছেন RTVতে, তো আপনাদের এই লড়াই সংগ্রাম করেই আপনাদেরকে এটা কাভার করতে হয়। তো এখানে কিন্তু একটা নিরাপত্তা ইস্যু সবসময় থাকে। তো এটা আসলে আপনারা কিভাবে মেনটেন মানে করার আমি প্রথমে জুবাইরের কাছে নিরাপত্তা ইস্যুটা আসলে আমাদের কয়েক ব্যাচের ভিতর বলবো যে এই সাংবাদিকতা যখন করতে আসে পর যে 36 জুলাই, এই 36 জুলাইয়ের মতো ভয়াবহ দৃশ্য মানে এর আগে কেউ দেখেছে কিনা। যুদ্ধক্ষেত্র ছিল 36 জুলাই। তো এই যুদ্ধক্ষেত্রের ভিতরে সাংবাদিকতা করাটা নানাভাবে নানা চ্যালেঞ্জ ছিল। বিশেষ করে এখানে দেখা গেছে জুলাই কেন্দ্র করে আন্দোলনে সাংবাদিকদেরও কেউ বিশ্বাস করতেছিল না। হ্যাঁ, ভাবতেছিল ও হয়তো আমাদের বিপক্ষে দাঁড়িয়ে কোনো ভুল তথ্য দিবে, হ্যাঁ, গণমাধ্যমে ভুল হেডলাইন করবে আমাদের আন্দোলন। তো আমাদের সেক্ষেত্রে দেখা যায় মোবাইল তুলে একটা ডকুমেন্টেশন নেওয়া বা ছবি তুলে নেওয়া, এইটাও আমাদের জন্য খুব চ্যালেঞ্জ ছিল। সেই ক্ষেত্রে আমরা যতটা সম্ভব দূরে থেকে দৃশ্যটা দেখায় এবং ডাটা কালেক্ট করার একটা সিস্টেম, আমি বলবো যে ডাটা কালেক্ট করা শুরু করেছে, ঠিক কতজন মানুষ ছিল, কতজন আহত হচ্ছে। তো ওভারঅল ডাটাটাই তখন পুরো সার্বিক চিত্রটা তুলে ধরতে পারবে। আমি যেটা বলবো যে পরবর্তী কেউ যদি এই সিচুয়েশন কভার করতে যায়, তার ক্ষেত্রে আমি বলবো যে
পরিচিত এলাকায় অ্যাসাইনমেন্টটা নেওয়া, যে আমি এই এলাকায় ছিলাম, আছি, বা এই এলাকায় নিয়মিত অমুক এলাকা, এইসব এলাকায় গিয়ে আসলে অ্যাসাইনমেন্ট নেওয়া। পাশাপাশি যেটা করতে হবে, আগের রাতে ওই স্টাডি করে যেতে হবে যে আসলে কারা থাকতে পারে, কি কি ঘটতে পারে। তাহলে হয় কি যে দ্রুত সময় সেফ থেকে দূরে থেকে স্টোরিটা ফুল লাইন আপ দাঁড় করানো যায়। তো তার জন্য আমি বলবো যে টেবিল ওয়ার্ক করে যাওয়া, নিজের নিরাপত্তাটা আগে নিশ্চিত করা, আর ডাটা কালেক্ট করা যে আসলে ওভারঅল কি হয়েছে, কতজন আহত, কতজন নিহত, কি কি কতজন উপস্থিত ছিল, পুলিশের ভূমিকা কি ছিল, এই ডাটাগুলো কালেক্ট করে তারপর স্টোরিটা। বিষয়ে আপনি আপনার কিছু যোগ করা যদি থাকে এখানে। ভাই যেটি বললেন যে পূর্বে থেকে একটা প্রস্তুতি নিয়ে যাওয়া, কিন্তু জুলাইয়ের দিনগুলো ছিল কিন্তু ভিন্ন একেবারেই। আনপ্রেডিক্টেবল ছিল মানে অনেকটা, কোনো কিছুই প্রত্যাশা অনুযায়ী ঘটতেছিল না, ক্ষণে ক্ষণে বাঁক নিচ্ছে। তো এজন্য আবার টেলিভিশনের রিপোর্টিংয়ের ক্ষেত্রে ক্যামেরার সামনে এসে কথা বলা, মানুষকে দেখানো সিচুয়েশনটা কি, এটা একটা বড় ঘটনা যে দেখাতে হবে আমাকে কি হচ্ছে। তো ওই সময় দেখেন সাংবাদিকরা কিন্তু সবার প্রতিপক্ষ হয়ে গেছিলাম আমরা, আন্দোলনকারীদের, সরকার দলীয় নেতা কর্মীদের এবং আইন শৃঙ্খলা বাহিনীর, এর মধ্যে থেকেই কাজ করতে হয়েছে সবাইকে। তো নিরাপত্তাটাই কিন্তু আগের, যতটুকু নিজেকে সেভ করে জনগণকে দেখানো যায়। তো ওই সময় ভাই যেটি বললেন যে ডেটা দেখানো, যে মৃত্যুর সংখ্যাটা যখন বাড়তেছে, মানুষ কিন্তু তখন বুঝতেছে যে কি হচ্ছে, কিছু তো একটা হচ্ছে, যে সংখ্যা বাড়তেছে, আহতের সংখ্যা, নিহতের সংখ্যা। তো ডেটা কেন্দ্রিক জার্নালিজমটাও অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা যতটুকু দেখেছি বা একটা ভিডিও আমরা দেখেছি, যতটুকু জেনেছি, আপনি সেদিন সরাসরি আক্রমণের শিকার হয়েছে, সেই ঘটনা যদি একটু ছোট্ট করে আমাদেরকে শেয়ার করেন। ওই দিন 17 জুলাই যে গায়েবানা জানাজার কথাটা বললাম, ওই দিন সকাল থেকে তো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, টিএসসি এই এলাকাতেই ছিলাম। তো ওই সময় আক্তার হোসেন, এখন যিনি এনসিপির এমপি নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন, উনি ওখানে আসলেন। তো ওনাকে চলে যেতে বলা হলো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। উনি বললেন যে এটা আমার ক্যাম্পাস, আপনি আমার ক্যাম্পাসে বহিরাগত হয়ে আমাকে বের হয়ে যেতে বলছেন। তো ওই সময় তাদের মধ্যে একটা বাগানুবাদ সৃষ্টি হলো। এক পর্যায়ে আক্তার হোসেন ওখানে শুয়ে পড়লেন মাটিতে যে আমার ক্যাম্পাস থেকে আমি যাব না। ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখেছে। তো ওখানে যেহেতু একটা জটলা, তো গণমাধ্যমের কাজই তো এগুলো দেখানো। তো ওইখানে আক্তার হোসেনের একটা বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলাম যে সে কী বলতে চাচ্ছে, বা পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির বিষয়টা। তো ওই সময় কিন্তু খুবই পরিকল্পিতভাবে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, জুবায়ের ভাইও সাক্ষী, সেটা দেখেছেন, যে খুবই আলোচনা করে পরিকল্পিতভাবেই সেখানে পুলিশ আক্রমণ করে, এবং যে সাউন্ড গ্রেনেড, সেটা ডিসপ্রিন্টারগুলো বা যে খোসা যেগুলো ছিল সেগুলো সিটকে কিন্তু বিভিন্ন জায়গায় শরীরে লাগলো। এইখানে আমি একটা মানারাতে জার্নালিজম ডিপার্টমেন্টের ক্রেডিট দিতে চাই। আমি আহত হলাম সে সময়, ওই সময় তো কোনো কিছু কাজ করছে না, এমন বিকট শব্দ, আমার কান বন্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি ঢাকা মেডিকেলে যাওয়ার আগে আমাকে উদ্ধার করে সহকর্মীরা নিয়ে গেলো। আমি দেখলাম জার্নালিজম ডিপার্টমেন্টে 3-4 জন সেখানে আমার জন্য অপেক্ষা করছে। তো এই যে ভালো লাগার জায়গাটা, যে আমি তো কাউকে জানানোর সুযোগও পাইনি যে আমি আহত হয়েছি। তো টিএসসি থেকে ঢাকা মেডিকেল যেতে কতটুক সময় লাগে, গাড়িতে করে গিয়েছি, যে দেখি আমাদের সাকি আপু, তারপরে এনাম সহ কয়েকজন সেখানে দেখেছে, এবং তারা সেখানে যে অপেক্ষা করছে যে আমি কখন আসবো, আমাকে সিরিয়ালও দেয়া, সব ডাক্তারও রেডি। তো ওইখানেও আর একটা বিভীষিকা, ঢাকা মেডিকেলের ওই সময়ের অবস্থাগুলো নিশ্চয়ই দেখেছিলেন, যে হসপিটালে ঢুকেও হামলা করা, বা ওইখানেও বেশিক্ষণ কিন্তু আমাদেরকে রাখেনি ওই জায়গাটাতে, হসপিটালও নিরাপদ ছিল না। ওইখানেও আমাকে ডাক্তার বললো যে আপনি প্রাইভেট কোথাও যেয়ে চিকিৎসা নেন, প্রাথমিক চিকিৎসাটা আপনাকে দিয়ে দিন। তো এরপর ওই অসুস্থ হয়েও যখন আক্তারকে প্রিজন ভ্যানে উঠালো, আমি কিন্তু ওইটাও কাভার করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমার যা হয় হোক, কিন্তু এই জিনিসগুলো দেখাতে হবে, কারণ এই জিনিসগুলোই তখন মানুষের প্রেরণা হিসাবে কাজ করছিল বা শক্তি যোগাচ্ছিল পেছন থেকে। তো দায়িত্ব পালন করতে যে পেশাগত জায়গা থেকে হয়তো আমি আহত হয়েছি, কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমরা যে চেতনায় বা যে পরিবর্তনের জন্য আমরা রক্ত ঝরিয়েছি, আমরা সেটা পেয়েছি, সেটাতে সফল হয়েছে আসলে। তো আমরা আসলে আপনার যে শারীরিকভাবে নির্যাতন হয়েছে সেই বিষয়টা শুনলাম, এর পেছনেও দেখা যায় টিভি স্ক্রিনে বা যে বীভৎস চিত্র আমরা দেখেছি জুলাইয়ের, তো সেই চিত্র দেখে স্বাভাবিকভাবে একজন স্বাভাবিক, যারা নর্মাল আমরা সিটিজেন, তারা কিন্তু স্বাভাবিক থাকাটা কঠিন, আমরা ট্রমাটাইজড হয়ে যাই। তো সেই জায়গায় এর পেছনে তো আরো বীভৎস চেহারা ছিল, আমরা যতটুকু গেস করতে পারি, আমাদের যে অনুমান। এটা আপনারা কিভাবে মানসিকভাবে, তো একটা ভালনারেবল থাকার কথা, আমরা কিভাবে মানসিকভাবে টিকেছিলেন, বা এরকম কোনো গল্প আছে কিনা আপনাদের কাছে? আসলে আমরা তো মানুষ, আমাদের তো বোধ শক্তি আছে। তো আমি যদি বলি যে 19 তারিখের ঘটনা, জুলাই 19 তারিখ মিরপুরে ছিলাম। তো শুক্রবার ঘটনা ঘটতেছে, সংঘাত হচ্ছে। তো এর মাঝে আমি ভাবলাম যে আশপাশ যে হাসপাতালগুলো আছে
ওগুলোতে মানুষের দৌড়াদৌড়ি দেখে আমি গেলাম, গিয়ে দেখি একটা হাসপাতালেই 60টা লাশ শুয়ে আছে, সবাই বন্দুক গুলিবিদ্ধ সবাই। তো এই দৃশ্যটা আসলে হজম করা তাৎক্ষণিক না, মানে আমরা তো বললাম না যে আসলে জুলাইটা কি হতে যাচ্ছে বা কত ভয়াবহ হচ্ছে ধারণা করা যায় না। তো আবু সাঈদ নিহতর ঘটনা ঢাকার বাইরে হয়েছে বা তো ওগুলো আমরা শুনেছি, যেটা সংবাদ মাধ্যমে নিয়মিত যেটা শুনি নিহত বা, কিন্তু নিজের সামনে থেকে এতগুলো লাশ, আজকে চাক্ষুষ এতগুলো লাশ তো আসলে হজম করাটা খুব টাফ। তারপরও আমি নগদে ওই সময় পেশাদারিত্বটা বজায় রাখছি যে আগে ডকুমেন্ট নিয়ে নেই, কারণ এই ঘটনাগুলো তো হয় বিভিন্নভাবে লুকানোর চেষ্টা করানো হতে পারে। তো আমি ওই সময় নিজেকে স্থির রেখে যে ডিউটি অফিসার আছে তার থেকে লাশ কতগুলা আইডেন্টিফাই করা গেছে কিনা, কারা আসছে, এই দৃশ্যগুলো পেশাদারভাবে আমি এটাকে নিয়ন্ত্রণ নিয়েছি। কিন্তু সবচেয়ে বেশি আহত লাগছে যে শোক করার মানে শক্তি বা সাহসও মানুষ হারিয়ে ফেলছে। সবাই আসতেছে, যেহেতু মিরপুরে মারা গেছে, তারা নিশ্চয়ই মিরপুরে আশপাশে এলাকাগুলোতেই থাকে, তো খবর চলে যাচ্ছে, অভিভাবকরা আসতেছে, লাশের যা স্বজন তারা আসতেছে, একটা চুপচাপ মুখে জাস্ট রীতিমতো কাপড় দিয়ে কামড়ে বের হয়ে যাচ্ছে, কান্না করা যাচ্ছে না। যদি কান্না হয়, কেউ যদি জেনে ফেলে, হ্যাঁ আত্মীয়, তাকেও একটা হয়রানি করানো, তো এই ধরনের ভয়াবহ আসলে এগুলা মানে নেওয়াটা খুব কঠিন ছিল। তাও যে সাংবাদিক হিসেবে চেষ্টা করেছি যে এগুলোকে ঘটনা হিসেবে দেখতে, ওইভাবে আসলে নিজেকে স্থির রাখা, একটা পেশাদারিত্বের জায়গাটাকে টিকে রাখার জন্য আসলে সাংবাদিকদেরকে এরকম ধরনের অনেক ঘটনাই হয়তো হজম করতে হয় আর কি। তো আসলে সেই জায়গা থেকে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াক, বাংলাদেশ যে প্রত্যাশা নিয়ে এই জুলাই বিপ্লবটা সংঘটিত হয়েছিল, আমরা আশা করব যে খুবই অচিরেই বা খুবই অল্প সময়ের মাঝেই বাংলাদেশ আবারও জুলাইয়ের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির যে একটা মেলবন্ধন সেটা যাতে ঘটে, সেটাই আমাদের প্রত্যাশা। তো আপনারা আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী পর্ব দেখবার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছিলেন 36 জুলাই রিকল।